বেলা তখন প্রায় 12টা। কলকাতার কৃষি উন্নয়ন প্রকল্প অফিসের দিগ্বিজয় হালদারের টেবিলের ল্যান্ডলাইন ফোনটা হঠাৎ করেই বেজে উঠল। হাতে কিছু কাজ থাকার কারণে 2 বার রিং হওয়ার পর টেলিফোনটা তুলে নিলেন তিনি। হ্যালো, কাম টু মাই কেবিন রাইট নাও, দেয়ার ইজ আ মিটিং অন অ্যান এমার্জেন্সি। অপর প্রান্ত থেকে উত্তর এলো একটি ভদ্রলোকের। তিনি আর কেউ নন, এই কৃষি উন্নয়ন প্রকল্প অফিসের ওনার অর্জুন ব্যানার্জি। গলার স্বর শুনে দিগ্বিজয় বাবুর বুঝতে বাকি রইল না যে এটা আর কেউ নন, তার বস। তাই ওনার কথার প্রত্যুত্তরেই তিনি বললেন, ইয়েস ইয়েস স্যার, আই এম কামিং রাইট নাও। টেলিফোনটা রেখে তড়িঘড়ি করে দিগ্বিজয় অর্জুন ব্যানার্জির অর্থাৎ বসের কেবিনে উপস্থিত হলেন। তিনি ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি চাইলেন। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। ভেতরে প্রবেশ করার পর স্যার অর্জুন দিগ্বিজয়কে বললেন, তোমার একটা ইম্পর্টেন্ট কথা বলার ছিল দিগ্বিজয়। হ্যাঁ স্যার, বলুন। আমার বলতে ভীষণ খারাপ লাগছে, তাও যেটা সত্যি সেটাকে মেনে নিয়েই চলতে হয়, তাই বলতে বাধ্য হচ্ছি। তোমার ট্রান্সফার হয়েছে দিগ্বিজয়। এই নাও তোমার ট্রান্সফার লেটার। এই চিঠিতে সমস্ত কিছু ডিটেলসে লেখা আছে, পড়ে নাও। কিন্তু স্যার, হঠাৎ আমার ট্রান্সফরমেশন কেন হচ্ছে সেটা জানতে পারি? তালপুকুর নামক গ্রামে কৃষি উন্নয়ন প্রকল্প অফিসের প্রাক্তন অফিসার নিত্যশরণ মুখার্জির পরিবর্তে বর্তমান অফিসার হিসেবে দিগ্বিজয় হালদার অর্থাৎ তুমি কাল থেকে জয়েন করবে। এই চিঠিতে এটাই লেখা রয়েছে। দেখো দিগ্বিজয়, তুমি যথেষ্ট সৎ এবং কাজের প্রতি নিষ্ঠাবান একজন কর্মরত পুরুষ, তাই তোমাকে এই দায়িত্বটা দিতে পেরে আমি যথেষ্ট নিশ্চিন্ত। তুমি আমার সম্মান বজায় রাখবে আশা করি। আর হ্যাঁ, ভালো থেকো। ইয়েস স্যার। বিগত 15 বছর দিগ্বিজয় কলকাতার এই অফিসে কাজ করেছেন। অফিসটি ছিল তার দ্বিতীয় বাড়ি। মালদা জেলার ছেলেটি যখন প্রথম কলকাতায় এসে অফিসে জয়েন করে, তখন এই অফিসের কর্মীরাই তার আপনজন হয়ে উঠেছিল। সেই আপনজনদের ছেড়ে যাওয়ার সময় চলে এসেছে। তাই এই সত্যকে অবলম্বন করে আগামীকাল অর্থাৎ বুধবার দিগ্বিজয় রওনা হলো তার নতুন ঠিকানা তালপুকুর গ্রামের উদ্দেশ্যে। কলকাতা থেকে গ্রামটি অনেক দূর হওয়ায় সেখানে পৌঁছাতে বেশ দুপুর হয়ে গিয়েছিল। তালপুকুর স্টেশনে নেমে একটি ট্রেকার ধরে তারপর মিনিট 15 হাঁটার পর অবশেষে ঠিকানা অনুযায়ী পৌঁছালেন দিগ্বিজয় হালদার। অফিসটি কেন্দ্রীয় সরকারের আওতায় হওয়ায় কলকাতার মতন সেখানেও থাকার জন্য কোয়ার্টারের ব্যবস্থা ছিল এবং সেখানকার অফিস ও কোয়ার্টার দেখাশোনার দায়িত্বে ছিলেন বলাই চাঁদ মুখোপাধ্যায় ওরফে বলাই। দিগ্বিজয় অফিসে ঢোকার পর তিনি ওনার নতুন বস অরূপ বিশ্বাসের কেবিনটি খুঁজছিলেন চারিদিকে তাকিয়ে। ঠিক সেই সময় একটা লোক ওনাকে এসে বলেন, বাবু, আপনি নতুন কর্তা বাবু দিগ্বিজয় হালদার, তাই তো? হ্যাঁ, আমি দিগ্বিজয়। আপনি বড় কর্তা অরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করতে এসেছেন, তাই তো? হ্যাঁ, আসলে আমি ঠিক ওনার কেবিনটা খুঁজে পাচ্ছি না। আসলে নতুন জায়গা তো, তাই একটু। আমি আপনার আসার খবর জানি, আমাকেই আপনার দায়িত্ব দেওয়া হয়েছে। আর তাছাড়া আপনার চোখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল আপনি কিছু একটা খুঁজছেন। সে যাই হোক, আপনি আসুন আমার সঙ্গে। এই বলে বলাই ওনাকে নিয়ে অরূপ বিশ্বাসের কেবিনে ঢুকলেন। সেখানে নতুন বস ও কর্মচারীর মধ্যে আলাপ পরিচয় ও কর্মসংস্থানের নানা রকম আলোচনা হওয়ার পর অরূপ বিশ্বাসের আদেশ অনুযায়ী বলাই দিগ্বিজয়কে নিয়ে কোয়ার্টারের দিকে রওনা হয়।
কোয়ার্টারের একটি ঘর দিগ্বিজয়ের জন্য নির্ধারিত করা হয়েছিল। কোয়ার্টারটি ছিল অফিস থেকে হাঁটা পথে প্রায় 5 মিনিট মতো। কোয়ার্টারে ঢুকে সেই নির্ধারিত ঘরের তালা খুলে প্রবেশ করলেন ওনারা। ঘরটি নিতান্তই ছোট। সেই ছোট ঘরের মধ্যেই এক ফালি জায়গায় রান্নাঘর আর একটি বাথরুম ছিল। তবে ঘরটি ছোট হলেও বেশ পরিষ্কার ও গোছানো এবং পরিপাটি ছিল। এত নিখুঁতভাবে পরিষ্কার ও গোছানো দেখে দিগ্বিজয় বলাইকে বললেন, আচ্ছা, ঘরটা এত সুন্দরভাবে আপনি কি সাজিয়েছেন? হ্যাঁ, ওই আর কি। আগে কর্তাবাবু 1 সপ্তাহ হলো চলে গেছেন, তাই উনি চলে যাওয়ার পর নতুন করে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি আর কি। আমি জানতাম আপনি আসবেন। আচ্ছা, তা বেশ ভালো। বাবু, তাহলে আপনি স্নান সেরে আসুন। বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল যে। আমি রান্নাটা করে রাখি, খেয়ে বিশ্রাম নেবেন বরং। ঠিক আছে, কিন্তু একটা মুশকিল হয়ে গেল যে আপনি আমার থেকে বয়সে অনেক বড়। এখন আমি আপনাকে কি বলে ডাকি? কেন বাবু, আপনি আমাকে নাম ধরেই ডাকবেন? আর না না, সেটা হয় না। আমি বরঞ্চ আপনাকে কাকা বাবু বলে ডাকবো, ঠিক আছে? বেশ বেশ বেশ, তাই হবে। এই বলে দিগ্বিজয় স্নান ঘরে চলে গেলেন। ততক্ষণ বলাই রান্নাঘরের সমস্ত খাবার থালা এবং বাটি খুব সুন্দরভাবে সাজিয়ে টেবিলে এনে রাখল। এরই মধ্যে দিগ্বিজয় স্নান সেরে টেবিলে খেতে বসে এত কিছু আয়োজন দেখে বললেন, করেছেন কি কাকা বাবু? এত কিছু পদ আপনি একা হাতে রান্না করেছেন? এত কিছু কোথায় বাবু? এই তো ভাত, শুক্তো, শাক, এঁচোড় ডালনা, মাছের কালিয়া, চাটনি আর পাঁপড়। এই তো সামান্য মাত্র আয়োজন করতে পেরেছি বাবু। দিগ্বিজয় চেয়ার টেনে ডান হাতের পাঞ্জাবির হাতাটা গোটাতে গোটাতে বললেন, আজ করেছেন ঠিক আছে, তবে আমার জন্য এত রকম পদ রান্না করার কোনো দরকার নেই। আমি আপনাকে পদ বলে দেব, আপনি শুধু সেটুকুই করবেন। আর কি বাবু। পরের দিন সকালে বলাইয়ের সাথে দিগ্বিজয় গ্রামের হাটে যায় বাজার করতে। দিগ্বিজয় কলকাতায় থাকাকালীন বরাবর নিজের কাজে সে বাজার করা হোক বা রান্না করা হোক বা ঘর গোছানো হোক, একা হাতেই সমস্ত কিছু করতেন। সেই অভ্যাসটা যাতে চলে না যায় তাই বলাই সাথে থাকলেও দিগ্বিজয় সব কাজ একাই করবেন, এমনটাই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন বলাইকে। বাজার থেকে ফেরার পর বলাইয়ের হাতে হাতে সব কাজ সেরে তৈরি হয়ে সকাল 10টার মধ্যে ওনারা দুজন অফিসে চলে যান। সেখানে অর্থাৎ কৃষি উন্নয়ন প্রকল্প অফিসের নতুন ম্যানেজার হিসেবে কাজ করবেন দিগ্বিজয় হালদার ও ওনার সহ পুরো অফিসের দেখাশোনার দায়িত্বে ছিলেন বলাই চাঁদ মুখোপাধ্যায় ওরফে বলাই। অফিস ঘর একইভাবে আরো 2 সপ্তাহ মতন কেটে গেল। তারপর হঠাৎ খবর এলো অফিসের কিছু জরুরি কাজের জন্য বলাইকে কেষ্টপুর নামক এক গ্রামে যেতে হবে। তাও প্রায় মাসখানেক তো বটেই। এই কদিনে বলাই দিগ্বিজয়ের খুবই আপনজন হয়ে উঠেছিল, তাই বলাই 1 মাস না থাকার কারণে সে খুবই একা হয়ে পড়েছিল। তারপর থেকে নিজে একা হাতেই সমস্ত কাজ রান্না বান্না সেরে প্রতিদিন অফিসে যান। অফিস থেকে ফেরেন প্রায় সন্ধ্যা 6টায়। এসে চা জলখাবার খেয়ে আবার ছোটেন বাজার করতে। বলাই না থাকার কারণে সকালে একসাথে এত কাজ সামলে উঠতে পারেন না দিগ্বিজয় বাবু। তার কারণেই তিনি রাত্রেই বাজার এনে শাক সবজি সব কেটে ধুয়ে রাখেন। এরই মধ্যে ঘটে যায় এক আশ্চর্য ঘটনা। সেদিন রাত্রে হঠাৎই কালবৈশাখীর ঝড় উঠেছিল। বৈশাখ মাস,
সন্ধ্যাতেই বেশ ঝোড়ো হাওয়া বইছিল। সেই আন্দাজ করেই দিগ্বিজয় সাথে করে একটা ছাতা নিয়ে গিয়েছিল বাজারে। বাজার ছেড়ে ফেরার সময় শুরু হলো প্রবল ঝড় বৃষ্টি। সেই বৃষ্টিতে কোনো মতেই একটা রিক্সা পাওয়া যায়। রিক্সাওয়ালা প্রথমে পশ্চিম বাড়ি যেতে রাজি না হলে অনেক কষ্টে অনুরোধ করে তাকে রাজি করায় দিগ্বিজয়। রিক্সাওয়ালা রাজি হলে দিগ্বিজয় অনেকটা হাঁপ ছেড়ে বললেন, উফ, এ যাত্রায় বাঁচলাম। অবশেষে রিক্সা দাদা যেতে রাজি হলো, নয়তো এই বৃষ্টিতে আর কোনো রিক্সা পেতাম না, এটা নিশ্চিত। নেহাত এমন ঝড় বৃষ্টি শুরু হলো বলে তাই, না হলে এইটুকু রাস্তা তো প্রতিদিন আমি হেঁটেই যাতায়াত করি। দিগ্বিজয় মনে মনে এই কথাগুলো ভাবতে ভাবতেই বাড়ির অনেকটা কাছাকাছি চলে আসে। কিন্তু ঠিক তখনই একটি মহিলা রিক্সার সামনে এসে হঠাৎ করেই দাঁড়িয়ে পড়ে। তার পরনে একটি সাদা রঙের শাড়ি ও চুলগুলো এলো পাথারি অবস্থায় আছে। চোখ ভর্তি জল গড়িয়ে পড়ছে মুখ পেয়ে। সেই অবস্থায় বলছেন, থামুন থামুন থামুন, দয়া করে রিক্সা থামান দাদাবাবু। রিক্সাওয়ালা খুব জোরেই ব্রেক কষে দাঁড়িয়ে পড়েন। এই রকম অবস্থা দেখে দিগ্বিজয় রিক্সা থেকে তাড়াতাড়ি নেমে পড়ে বেশ খানিকটা চটে গিয়েই বললেন, আরে আরে করছেনটা কি? আর একটু হলেই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত, আর তখন দোষ হতো আমাদের। আমায় বাঁচান দাদাবাবু, আমায় দয়া করে বাঁচান। আপনি না বাঁচালে আমাকে যে ওরা প্রাণে মেরে ফেলবে। স্বভাব চরিত্রের দিক থেকে দিগ্বিজয় বড়ই দয়ালু, সুহৃদয় ও প্রাণবন্ত মানুষ ছিলেন। তিনি আজ পর্যন্ত চেনা অচেনা কারোর বিপদেই সাহায্য করেননি, তেমনটা কখনো হয়নি। কিন্তু নতুন এক জায়গায় সম্পূর্ণ অচেনা মানুষজন, তার উপর বৃষ্টি বাদলার দিন, তাই তিনি সাহস করে বিশ্বাস করতে না পেরেই বললেন, আরে আশ্চর্য মহিলা তো আপনি! আমি আপনাকে জানি না, চিনি না, আমি কিভাবে আপনাকে সাহায্য করব? আপনি আপনার বাড়ির লোকের কাছ থেকে সাহায্য চান, সেটাই বরং ভালো হবে। এবার আমার পথ ছাড়ুন। এই বলে দিগ্বিজয় রিকশায় উঠতে যাবেন, ঠিক তখনই মেয়েটা ওনার পায়ে ধরে বলে, দোহাই দাদাবাবু, আপনি যা বলবেন আমি তাই করব, আপনার সব কাজ করে দেব। শুধু আপনি আমায় একা ফেলে যাবেন না। বিশ্বাস করুন, আমার এই গোটা দুনিয়ায় আর কেউ নেই, কেউ না। শেষের কথাগুলো শোনার পর দিগ্বিজয় আর নিজেকে আটকে রাখতে পারলেন না। তিনি মনে করলেন, সত্যিই তো কেউ এতটা অবহেলিত একাকী না হলে কি এভাবে কারোর কাছে সাহায্য চায়? তাই তিনি মেয়েটিকে বললেন, আহা, করছেনটা কি? আমার পা ছাড়ুন বলছি। ছাড়ুন, উঠে দাঁড়ান আপনি। দিগ্বিজয়ের কথায় মেয়েটি উঠে দাঁড়ালে দিগ্বিজয় রিক্সাওয়ালাকে তার ভাড়া মিটিয়ে দিয়ে চলে যেতে বললেন। যথারীতি ভাড়া নিয়ে রিক্সাওয়ালা চলে যায়। তারপর দিগ্বিজয় মেয়েটিকে বললেন, আচ্ছা, আপনাকে যে আমি বিশ্বাস করে সাহায্য করব, কিন্তু কি প্রমাণ আছে যে আপনি সঠিক কথা বলছেন? আমি আপনাকে সবটা খুলে বললে আশা করি আপনি বুঝতে পারবেন যে একা একটা মেয়ে এই দুর্যোগের সময় রাস্তায় একটা মানুষের কাছে সাহায্য চাইছে, আর যাই হোক সে মিথ্যে বলতে পারে না। ঠিক আছে, আমি সব কিছু শুনবো। তবে আমি যদি বুঝতে পারি যে আপনি মিথ্যে কথা বলছেন, তাহলে কিন্তু আমি আপনাকে কোনো সাহায্যই করব না। ঠিক আছে, আমি রাজি আপনার শর্তে। অনেক রাত হয়েছে আর বৃষ্টির পরিমাণও বেড়েছে। এভাবে রাস্তায় দাঁড়িয়ে থেকে ভেজার তো কোনো কারণ হয় না। আপনি বরং আমার বাড়িতে চলুন, বাড়িতে গিয়েই সব কথা শুনছি। তারপর ওনারা বাড়ি ফেরেন। উভয়ই বৃষ্টিতে ভিজে রীতিমতো কাক স্নান হয়ে গেছেন। তারপর এক কাপ চা ওই মহিলাটির দিকে এগিয়ে দিয়ে দিগ্বিজয় বললেন, এই নিন,
বৃষ্টিতে ভিজেছেন, গরম চা খেলে শরীরটা ভালো থাকবে। ধন্যবাদ, তবে এসবের কোনো দরকার ছিল না। আপনি যে আশ্রয় দিয়েছেন এটাই অনেক। আচ্ছা, আপনি এবার বলুন তো ঠিক কি হয়েছে, আর আপনার পরিচয়টাই বা কি? আমার আবার পরিচয়, তাও একটা নাম আছে, সেটাই বলছি। আমার নাম জুঁই সরকার। আমি যে বড়ই অভাগা এক মেয়ে। ছোটবেলায় মা বাবা মারা যায়, তারপর কাকা কাকিমার কাছে মানুষ। তারপর বড় হতে না হতেই আমার জোর করে বিয়ে দিয়ে দেয় এক বয়স্ক লোকের সাথে কিছু টাকার লোভে। তিনি বিয়ের কিছু বছর পরেই মারা যান। তারপর শ্বশুর বাড়ির সবাই আমায় চোর বদনাম দিয়ে তাড়িয়ে দেয়, যাতে আমি তাদের সম্পত্তির ভাগ না পাই। আমি প্রতিবাদ করেছিলাম বলে আমায় খুন করতে এসেছিল। আমি কোনো রকমে পালিয়ে এসেছি বাবু, আমায় আপনি বাঁচান। বিশ্বাস করুন, আপনি যদি আমায় তাড়িয়ে দেন তাহলে আমি একা একা মেয়ে মানুষ কোথায় যাব বলুন আপনি। এই সমস্ত কথা শুনে দিগ্বিজয় বললেন, আমি সবটা বুঝতে পেরেছি, কিন্তু আমি আপনাকে হয়তো সরাসরিভাবে সাহায্য করতে না পারলেও কথা দিচ্ছি আমি আপনার পাশে আছি। আসলে আমিও তো এই গ্রামে নতুন এসেছি, 1 মাসও হয়নি। নতুন এসেছেন মানে? হ্যাঁ, আমি কাজের সূত্রেই এখানে এসেছি। আমি কৃষি উন্নয়ন প্রকল্প অফিসার। সরকারি চাকরি হওয়ায় আমি এই কোয়ার্টারে একটি ঘর পেয়েছি, কিন্তু এই ঘরে তো আমি আপনাকে বরাবরের মতন রাখতে পারি না, সেটা আইনি অপরাধ। তাই আমি চেষ্টা করছি কিছু একটা ব্যবস্থা করার। আপনি দয়া করে একটা ব্যবস্থা করে দিন আমার পাকাপাকিভাবে কোথাও থাকার। আমার যে মাথার ছাদটাই নেই দাদাবাবু। আচ্ছা, কাল আমি অফিস যাই, তারপর আমি একটা ব্যবস্থা ঠিক করে দেব। আপনি কাল অবধি এখানেই থাকুন। তার কথা মতন পরের দিন অফিসে গিয়ে দিগ্বিজয় তার ওনার অর্থাৎ অরূপ বিশ্বাসকে সবটা বলেন, এবং এটাও বলেন ওই মহিলাটিকে তিনি কাজের লোক হিসেবে রাখতে চান। যেহেতু এখানে উনি সম্পূর্ণ একা থাকেন, তাই একটি পরিচারিকা খুব প্রয়োজন। শুধু সেই মেয়েটির থাকার একটা ব্যবস্থা করে দেওয়ার জন্য অনুরোধ করেন তিনি। দিগ্বিজয়ের কথা শুনে ওনার বললেন, এই অফিসের পাশে একটি ছোট্ট কুঁড়ে ঘর আছে, যেটি ওনারই পরিচিত একজনের। তার সাথে কথা বলে সেখানে ওই মহিলাটিকে উনি রাখার ব্যবস্থা করে দেবেন। অরূপ বিশ্বাসের কথায় দিগ্বিজয় কিছুটা স্বস্তির আশ্বাস ফেললেন। অফিস শেষে বসের সাথে সেই কুঁড়ে ঘরটি দেখতে গেলেন তিনি। গিয়ে জানতে পারলেন ওই ঘরটি অরূপ বিশ্বাসের এক বন্ধুর বাড়ি। সেই বাড়িটি দোতলা পাকা বাড়ি না হলেও সেই বাড়ির মধ্যে এক কোণে রয়েছে একটি ছোট্ট কুঁড়ে ঘর। বাড়ির মালিকের সাথে কথা বলে মাসিক ভাড়ার বিনিময়ে ওই ঘরটি ভাড়া নেন দিগ্বিজয়। তারপর বাড়ি ফিরে যান। তারপর তিনি বাড়ি গিয়ে কলিং বেল বাজাতেই জুঁই দরজাটি খুলে দিয়ে বলেন, আপনি এসেছেন, আমি আপনারই অপেক্ষায় ছিলাম। দিগ্বিজয় ঘরে ঢুকে জুতো খুলতে খুলতে বললেন, আপনার চিন্তার কোনো কারণ নেই, ব্যবস্থা হয়ে গেছে। কি ব্যবস্থা হয়েছে? আমার অফিসের পাশেই একটা বাড়ির ছোট্ট কুঁড়ে ঘরে আপনি ভাড়াটিয়া হিসেবে থাকবেন। ভাড়াটিয়া হিসাবে? মানে ভাড়া দিয়ে? কিন্তু আমি টাকা কোথায় পাবো যে ভাড়া দেব? আহা, আপনি এত চিন্তা করছেন কেন? আমি তো বলেছি আমি আপনার পাশে আছি, সব রকমভাবে আমি আপনাকে সাহায্য করব, কিন্তু তার পরিবর্তে আপনাকেও যে কিছু করতে হবে। কিন্তু আপনি আমার পরিচারিকা হিসেবে সমস্ত কাজ করবেন, যেমন রান্না, ঘর পরিষ্কার, এই যাবতীয় কাজ।
তার বিনিময়ে আমি যে বেতন আপনাকে দেব সেই বেতন থেকেই আপনি বাড়ি ভাড়া দেবেন, ঠিক আছে? আর আমার যা রান্না করবেন সেই রান্নাই আপনি খাবেন। আপনার খাওয়া দাওয়ার দায়িত্ব আমি নিলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদাবাবু। দিগ্বিজয়ের কথা মতো জুঁই ওই কুঁড়ে ঘরে বাস করতে শুরু করলো। সকাল থেকে সন্ধ্যা অবধি জুঁই দিগ্বিজয়ের ঘরে থাকত। সন্ধ্যায় দিগ্বিজয় অফিস থেকে ঘরে চলে এলে রাতের খাবার তৈরি করে ও খাবার নিয়ে চলে যেত সেই কুঁড়ে ঘরে। দিগ্বিজয় প্রতিদিন সন্ধ্যায় বাজার করে এনে রাখতেন এবং পরের দিন সকালে জুঁই এসে সব রান্না করে খেতে দিত, খাবার গুছিয়ে দিত, ঘর পরিষ্কার করত, জামা কাপড় কেচে শুকিয়ে পাট করে রাখত। সবকিছু সুন্দর করে গুছিয়ে কাজ করত জুঁই। এভাবেই বেশ কিছুদিন ভালোভাবেই কেটে গেল। কিন্তু বিপত্তি শুরু হলো এক অমাবস্যার রাত থেকে। প্রতিদিনের মতোই সেদিনও জুঁই তার রাতের রান্না বান্না করে খাবার নিয়ে ঘরে চলে যায় ও দিগ্বিজয়ও রাতের খাওয়া দাওয়া সেরে আলো নিভিয়ে শুয়ে পড়েন। রাত তখন প্রায় 12:05। হঠাৎ করেই তিনি শুনতে পান একটি মেয়ে তারস্বরে কাঁদছে। প্রথমে উনি নিজের মনের ভুল ভেবে উড়িয়ে দিলেও আবার সেই কান্নার আওয়াজ শুনতে পেয়ে এবার আর শুয়ে থাকতে পারলেন না। তিনি উঠে গিয়ে চারিদিকে দেখতে লাগলেন আর বললেন, কে কে আছেন এখানে? কার কান্নার আওয়াজ পাচ্ছি? কে কাঁদছেন? এত ডাকাডাকি করার পরও কারো কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। তবে আশ্চর্য বিষয় হলো দিগ্বিজয়ের গলার আওয়াজে কান্নার শব্দ আর পাওয়া গেল না। অর্থাৎ কান্না বন্ধ হয়ে গেছে এই ভেবেই নিশ্চিন্ত হয়ে আবার শুয়ে পড়লেন তিনি। কিন্তু তার ঠিক কিছুক্ষণ পরেই হঠাৎ বাথরুমের কল থেকে জল পড়ার আওয়াজ শোনা গেল। তিনি উঠে বাথরুমে গিয়ে দেখেন কল খোলা আর জল কলকলিয়ে পড়ে যাচ্ছে। উনি কিছুটা অবাক হয়েই বললেন, এ কি, কলটা খুলল কি করে? আমার স্পষ্ট মনে আছে আমি তো কলটা বন্ধ করেই শুতে গিয়েছিলাম। তাহলে? দিগ্বিজয় কিচ্ছু বুঝতে পারে না। কলটি বন্ধ করে আবার ভিতরে গিয়ে শুয়ে পড়েন। সেদিনের মতো রাত শেষ হয়ে ভোর হলো। ঘুম ভাঙল জুঁইয়ের দরজা ধাক্কায়। তারপর প্রতিদিন একই রকম রুটিন। রান্না শেষ হলে খাওয়া দাওয়া শেষ করে অফিসে চলে যান দিগ্বিজয়। তারপর প্রতিদিন একই রকম রুটিন। রান্না শেষ হলে খাওয়া দাওয়া শেষ করে অফিসে চলে যায় দিগ্বিজয়। তারপর সন্ধ্যার পর আবার অফিস থেকে ফেরেন তিনি। ফেরার পর জুঁই চলে যাওয়ার কিছুক্ষণ পরে সেদিনও তিনি বাজারে যান। বাজার থেকে ফেরার পর তিনি ঘরে ঢুকে দেখেন তার টেবিলে থাকা একটি ফটো ফ্রেমে তার নিজের ছবির বদলে রয়েছে একটি মেয়ের ছবি। সাদা কাপড় পরে আছে সেই মেয়েটি। নিজের ছবির বদলে অন্য একটি মেয়ের ছবি দেখে নিমেষের মধ্যেই তিনি চমকে যান। এ কি, এটা কি করে হয়? আমার ছবির ফ্রেমে এই মেয়েটির ছবি কি করে এলো? না না, এ হতে পারে না। আমি কি ভুল দেখছি? হ্যাঁ, আমার নিশ্চয়ই চোখের ভ্রম হবে। এই বলে নিজের চোখ দুটো দুই হাত দিয়ে ভালো করে রগড়ে নিয়ে আবার চোখের পলক মেলে
তাকিয়ে দেখলেন তিনি। দেখলেন এইবারে কিন্তু তার ফটো ফ্রেমে তার নিজেরই ছবি আছে। এই দেখে তিনি হতবাক হয়ে গেলেন। কপালের ঘাম মুছে এক গ্লাস জল খেয়ে একটি চেয়ারে বসলেন তিনি। সন্ধ্যা গড়িয়ে রাত নামল। দিগ্বিজয় খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়লেন। তারপর আবারও সেই একই সময়ে অর্থাৎ 12:05 নাগাদ এক অদ্ভুত ঘটনা ঘটে। সারা ঘরে এক নারীর পায়ের নুপুরের আওয়াজ শোনা যায়। এইভাবে প্রতি রাতেই কিছু না কিছু আশ্চর্যজনক ঘটনা ঘটতে থাকে। কোনোদিনও আবার ঘুমুর পড়া পায়ে নাচের আওয়াজও শোনা যায়। আবার কোনোদিন ছাদের উপরে গড়গড়া করানোর মতো আওয়াজ শুনতে পাওয়া যায়। তিনি দৌড়ে গিয়ে দেখেন কিন্তু ছাদে কিছুই নেই। এছাড়াও কয়েকদিন যাবৎ একটি কালো বিড়াল ঘুরে বেড়াচ্ছে দিগ্বিজয়ের বাড়ির আশেপাশে, বীভৎসভাবে কাঁদছে। এই সমস্ত কথা এতদিন কাউকে বলেননি দিগ্বিজয়। কিন্তু একদিন সন্ধ্যায় জুঁই চলে যাবে বলে ঠিক এমন সময় দিগ্বিজয়বাবু জুঁইকে বললেন, জুঁই, শুনুন একবার। হ্যাঁ দাদাবাবু, বলুন কি বলবেন। দিগ্বিজয় কিছু বলতে গিয়েও বলতে পারলেন না। তিনি শেষে বললেন, না না, কিছু না। আচ্ছা, আপনি বাড়ি যান, অনেক রাত হয়ে গেছে। এরপর তিনি বলাই গ্রামে ফিরে আসেন। ফিরে আসার পর দিগ্বিজয়ের মুখ থেকে সমস্ত ঘটনা শোনার পর তিনি বললেন, কর্তাবাবু, ছোট মুখে একটা বড় কথা বলছি, কিছু মনে করবেন না যেন। এইভাবে একটা অচেনা মেয়েকে থাকতে দেওয়া বা তার দায়িত্ব নেওয়া, এগুলো না করলেই পারতেন। তার কথার সত্যতা যাচাই না করেই আপনি বিশ্বাস করে ফেললেন। কিন্তু ওই মেয়েটি যে আপনার বিশ্বাসের মর্যাদা রাখবে তার কি কোনো নিশ্চয়তা আছে? আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে যদি আপনার কোনো ক্ষতি করে দেয়, আর তখন কি হবে? কাকাবাবু, আপনি শান্ত হন, কিচ্ছু হবে না, আমি বলছি। মেয়েটি খুবই সরল সাদাসিধে, আর তাছাড়াও আমার তো একজন পরিচারিকারও দরকার ছিল। আপনি কত দিকে সামলাবেন বলুন তো? অফিসের এত কাজ, তার উপর বাইরের বাড়তি কাজ, সবই তো আপনি একাই দেখেন। এরপর আমার জন্য এতটা কাজ করা আপনার পক্ষে সম্ভবও ছিল না। তাই আমি 7-5 ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। আপনি যখন সিদ্ধান্ত নিয়েছেন তখন সেটা আশা করি ভালোই হবে। এবার আপনি যা ভালো বুঝবেন করবেন। বলাই এরপর চলে গেল। সেই দিন অফিসে গিয়ে দিগ্বিজয় তারই এক সহকর্মীর কাছ থেকে জানতে পারলেন এই গ্রামেই একটি জাগ্রত কালী মন্দিরের কথা, যেটি কোয়ার্টার থেকে প্রায় 30 মিটার পর্যন্ত দূরে। দিগ্বিজয় কালী মায়ের ভক্ত হওয়ায় তিনি ঠিক করলেন যে করেই হোক তিনি মন্দির দর্শনে যাবেন। এছাড়াও তিনি কয়েকদিন যাবৎ যা ঘটনা ঘটছে তার জন্য পুজো দেবেন তিনি। তাই বলাইকে কোয়ার্টারে ডাকলেন দিগ্বিজয়। বলাই আসার পর তিনি বললেন, কাকাবাবু, আমি শুনলাম এই গ্রামে নাকি একটা জাগ্রত কালী মন্দির আছে। আমি সেই কালীমার দর্শন করতে চাই। আপনি কি আমায় সেখানে নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, অবশ্যই যাবো কর্তাবাবু। কবে যাবেন বলুন? তবে কালকেই চলুন। কাল অমাবস্যা আছে, ভালো দিন, মায়ের পুজো দেব আমি। আচ্ছা বেশ, তবে তাই হোক। সেই দিন রাত্রে কিন্তু আর আশ্চর্য কোনো ঘটনা ঘটল না। কিন্তু পরের দিন সকালে জুঁই আসতে দেরি করছিল বলে দিগ্বিজয় তাড়াতাড়ি উঠে পড়েন। আর উঠেই তিনি দেখেন
আগের দিন সন্ধ্যায় যে মাছ উনি এনে রেখেছিলেন আজ রান্না হবে বলে, সেই মাছের গোটা হাড় অক্ষত অবস্থায় থাকলেও মাছের মুড়ো ও মাথা কোনোটাই নেই। তিনি ভাবলেন নিশ্চয়ই এটি কোনো বিড়ালের কাজ। চুপি সারে মাছ খেয়ে হাড় রেখে পালিয়েছে সে। তাই তিনি জুঁইকে এই ব্যাপারে কিচ্ছু বললেন না। শুধু তিনি বললেন, জুঁই, আজ যা সবজি আছে তা দিয়ে রান্না করো, ঠিক আছে? কাল বাজারে যাওয়া হয়নি, তাই আজ মাছ নেই। আচ্ছা দাদাবাবু। সেদিন বিকালে অফিস ফেরতা বলাই দিগ্বিজয়কে নিয়ে সেই কালী মন্দিরে গেলেন। কালী মন্দিরটির অপূর্ব সৌন্দর্য দিগ্বিজয়ের মন কাড়ল। মন্দিরটি যেমন সুন্দর তার থেকেও সুন্দর মায়ের মায়াবতী রূপ। মায়ের মুখের হাসিটি ছিল ভুবন ভোলানো হাসি। ঠাকুরমশাই তখন সন্ধ্যারতি করছিলেন। সন্ধ্যারতি শেষ হওয়ার পর মায়ের পুজো দিয়ে পাশে থাকা শিব মন্দিরে প্রার্থনা করে আর বাইরের তুলসী তলায় ধূপ মোমবাতি জ্বালাতে এসেছিলেন দিগ্বিজয়। তখনই বলাই ভোগ বিতরণে ব্যস্ত হয়ে পড়েছিলেন। এখানে বলে রাখা ভালো, বলাই পাশের গ্রামেরই ছেলে, তাই এই কালী মন্দিরের সাথে তার যোগাযোগ খুব একটা বেশি দিনের না থাকলেও চেনা পরিচিত হয়েছে বটে। বিশেষত ওনার এই গ্রামে বিগত 5 মাস যাবৎ কাজের সূত্রেই আসা ও বসবাস করা। দিগ্বিজয় ধূপ মোমবাতি জ্বালানোর পর মন্দিরের দিকে যাবে ঠিক এমন সময় একটি পাগল লোক দিগ্বিজয়ের পথ আটকে সামনে এসে দাঁড়ায়। দিগ্বিজয় পথ কেটে যেতে চাইলেও সেই পাগলটি তাকে বাধা দেয়। তখন দিগ্বিজয় বললেন, এ কি, আপনি আমার এইভাবে পথ আটকাচ্ছেন কেন? শুনুন বলছি। সেই পাগলটি মাথা চুলকাতে চুলকাতে বলল, তুই এখানে কেন এসেছিস? চলে যা বলছি। এই অভিশপ্ত গ্রামে কেন এসেছিস? মরতে বুঝি? ততক্ষণে বলাইয়ের ভোগ বিতরণ করা শেষ হয়ে যাওয়ায় তিনি দিগ্বিজয়েরই কাছে আসছিলেন। আসতে গিয়ে উনি পাগলের ওই সমস্ত কথা শুনে দ্রুত ছুটে এসে বললেন, এই কে রে তুই? এসব ভুলভাল কি বলছিস? যা পালা পালা বলছি, যা বলছি, নয়তো লাঠি পেটা করবো। পালা পালা বলছি। তারপর পাগলটি ভয় পেয়ে চলে যায়। কিন্তু পাগলের কথায় দিগ্বিজয় কিছুটা ভয় পেয়ে গিয়ে তথস্থ হয়ে নির্বিকার মতো দাঁড়িয়ে থাকে। বলাই তখন বলে, যত সব, কোথা থেকে কে সব পাগল টাগল কি আনে কে জানে, যত ভুলভাল কথা। আর কথা বাবু, আপনি কিছু মনে করবেন না, আসলে বুঝতেই তো পাচ্ছেন মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। কিসব আবল তাবল বলছে শুনলেন না? এসব কথার কি কোনো মানে হয় বলুন তো? আপনি চলুন তো, অনেক দেরি হয়ে যাচ্ছে, আর পুজো দেওয়া তো শেষ। চলুন এবার বরং বাড়ি ফেরা যাক। এই বলেই বলাই ও দিগ্বিজয় যে যার বাড়ি ফিরে গেল। বলাইয়ের বাড়ি দিগ্বিজয়ের কোয়ার্টার থেকে মাত্র 7 মিনিট দূরে। তখন দিগ্বিজয় পাগলের মতো কথাটাকে নেহাতি পাগলের পাগলামো বলে উড়িয়ে না দিলেও রাতে ওনার মনে এক কৌতূহলের বাসা বাঁধে। তিনি মনে মনে বললেন, মন্দিরে এত লোক থাকতে পাগলটা আমাকেই বা বেছে বেছে কেন বলতে এলো এই কথাটা? আর এই গ্রামটাকেই বা কেন অভিশপ্ত গ্রাম বলল? কাকাবাবুও কেমন যেন এড়িয়ে গেল বিষয়টা। এসব কথা ভাবার পরক্ষণেই
তিনি এটাও ভাবলেন, ধুর, আমি কিসব বাজে বাজে জিনিস ভাবছি। ও নেহাতি একটা পাগল ছিল। পাগলের কথা কেউ ধরে? কথাতেই তো আছে, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। এই সব ভাবতে ভাবতেই দিগ্বিজয় ঘুমিয়ে পড়লেন। সকালে উঠে আবারও একইভাবে আগের দিনের মতোই দেখলেন মাছের হাড় পড়ে থাকলেও মাথা আর লেজাটা নেই। এবার বিষয়টা নিয়ে গুরুতরভাবে তিনি ভাবলেন। এটা নির্ঘাত বিড়ালের কারবার। কয়েকদিন ধরেই দেখছি একটা কালো বিড়াল ঘুরে বেড়াচ্ছে। না না, এটা তো আর হাতে দেওয়া যায় না, রোজই একই কাণ্ড। এবার একটা ব্যবস্থা নিতেই হবে। কিছু একটা ব্যবস্থা নিতে হবে, এই সিদ্ধান্তেই অটুট থাকলেন তিনি। তাই সেদিন রাত্রে বাজার থেকে মাছ এনে এবার আর কিছু দিয়ে সেটা চাপা দিয়ে রাখলেন না। মাছটি একটি টিফিন বাক্সের মধ্যে রেখে তার উপর একটি আস্ত ইট চাপিয়ে রাখলেন, কিন্তু তাতেও লাভ কিছু হলো না। সকালে উঠে দেখলেন আবারও আগের দিনের মতোই সেই একই রকম ঘটনা ঘটল। তাই এবার বাধ্য হয়েই জুঁইকে কৌতূহলবশত পুরো ঘটনাটা জানিয়ে জিজ্ঞেস করেই বসলেন তিনি, আচ্ছা জুঁই, আপনি কি এ বিষয়ে কিছু জানেন? মানে এমন কেন ঘটছে বা এর উপায় কি? না দাদাবাবু, আমি তো এই ব্যাপারে কিছু জানি না। জুঁইয়ের থেকে কোনো উপায় না পাওয়ায় তিনি ঠিক করলেন অফিসে গিয়ে বলাইকে একবার এই ব্যাপারে জিজ্ঞেস করবেন। কিন্তু বলাইয়ের সাথে দেখা হওয়ার আগেই ওনাকে কাজের জন্য পাশের গ্রামের এক সাইটে যেতে হলো। চাষের জমিতে ইন্সপেকশন করার দায়িত্ব তার উপরেই পড়ল ওপর মহল থেকে। কিন্তু সেই দিন কাজে গিয়েই এক চাষির সাথে কথোপকথনে তিনি এই গ্রামের ব্যাপারে কিছু অলৌকিক ঘটনা জানতে পারলেন। সেই চাষি বললেন, আগে স্যার, যদি আজ্ঞা করেন তাহলে কি একটা কথা বলবো? হ্যাঁ, অবশ্যই বলুন। আপনি কি এই গ্রামের নতুন? হ্যাঁ, এসেছি প্রায় 1 মাস হতে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা দেখুন, এই গ্রামে কতদিন আপনি টিকতে পারেন? মানে আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন তো? আসলে বুঝলেন স্যার, এই গ্রাম বিগত কয়েক বছর ধরে অভিশপ্ত গ্রামে পরিণত হয়েছে। এই কৃষি উন্নয়ন প্রকল্প অফিসে যে কর্মীরাই নিয়োগ হন না কেন, তাকে কয়েক মাস হতেই হয় চলে যেতে হয়, নইলে সে খুব ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যায়। তাই বললাম, আপনি কতদিন এখানে টিকতে পারেন একবার দেখুন। এসব কি বলছেন আপনি? কেন কেউ কয়েক মাস বাদেই চলে যায়? আপনি এখানেই থাকুন, থাকলেই সব কিছু জানতে পারবেন। আমি বললে আপনি এখন হাসির ছলে উড়িয়ে দেবেন কথাটা। তাই থাক। না না, আমি গুরুত্বপূর্ণভাবেই জানতে চাইছি, আপনি আমায় বলুন। এই গ্রামে ভৌতিক ও রহস্যময় অলৌকিক ঘটনা ঘটে। আজ থেকে বিগত 5 বছর আগে কোনো আগন্তুক এই গ্রামে 4 থেকে 5 মাসের বেশি থাকতে পারেনি। নিজের প্রাণ বাঁচাতে চাকরি ছেড়ে পালিয়েছে বহু কর্মী। এই ভৌতিক ঘটনার নির্মূল কোনো ওঝা বা তান্ত্রিক করতে পারেনি। এছাড়াও চাষি আরও কিছু বলতে যাবে, ঠিক তখনই দিগ্বিজয় বাবুর সঙ্গে থাকা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট চাষের জমিগুলো পর্যবেক্ষণ করে এসে তড়িঘড়ি ওনাকে ডেকে বললেন, সন্ধ্যা নামছে, এবার তার ফেরার সময় হয়ে গেছে। অফিসে ঠিক সময় বসকে রিপোর্টটা দিতে না পারলে ঝাড় শুনতে হবে নির্ঘাত।
তাই চাষির কথা পুরোটা না শুনেই চলে যেতে বাধ্য হলো দিগ্বিজয়। চলে গেলেও চাষির কথাগুলো সারাক্ষণ ভাবাতে থাকে তাকে। সেদিন বলাই কি আর কিছুই বলা গেল না। দিগ্বিজয়ের অফিসের সমস্ত কাজ সেরে বাড়ি ফিরতে বেশ খানিকটা দেরি হয়ে যায়। আকাশ তখন ঘন কালোয় ছেয়ে গেছে, দমকা হাওয়াও দিচ্ছে। আবহাওয়ার গতি ঠিক নয় দেখে ফেরার পথে বাজার থেকে একেবারে সবচেয়ে মূল্যবান মাছটি কিনে তিনি ঘরে ফেরেন। কিন্তু ফিরতি পথে বৃষ্টি শুরু হওয়ায় ভিজে কাকচান করে গেছেন তিনি। জুঁই দরজাটা খুলেই বললেন, এ কি অবস্থা দাদাবাবু, আপনি তো পুরো ভিজে গেছেন। আপনি জামা বদলে নিন, আমি গরম চা নিয়ে যাচ্ছি। দিগ্বিজয় বাজারের থলেটা জুঁইয়ের হাতে দিয়েই বাথরুমে চলে গেলেন। তারপর জুঁইয়ের হাতের গরম গরম চা খেতে খেতেই তিনি জুঁইকে বললেন, বুঝলেন জুঁই, এ যা বৃষ্টি হচ্ছে তাতে মনে হয় না আজকে রাতে আপনি বাড়ি ফিরতে পারবেন। শুধু শুধু বাড়ি যেতে গিয়ে ভিজে শরীর খারাপ করার দরকার নেই, তার থেকে বরং আপনি আজকে রাতে এখানেই থেকে যান। আমি মেঝেতে শুয়ে পড়বো আর আপনি বিছানায় শুয়ে পড়বেন। ঠিক আছে দাদাবাবু, আপনি যা বলবেন। রাত তখন প্রায় 1:45। দিগ্বিজয়ের ঘুমটা হঠাৎই ভেঙে গেল। কিছু কড়মড় করে খাওয়ার শব্দ শোনা যাচ্ছে। তিনি দেখলেন উপরে অর্থাৎ বিছানায় জুঁই নেই। উনি উঠে গিয়ে দালানে গেলেন জুঁইকে ডাকতে। দালান পেরিয়ে রান্নাঘরের সামনে যেতেই কিরকম একটা বিভৎস পচা আষ্টে গন্ধে তার শরীর গুলিয়ে উঠল। কোনো রকমে হাত ধুয়ে মুখটা চেপে ধরে রান্নাঘরের একটা পাল্লা খুলে ভেতরে ঢুকে দেখলেন চারিদিকে মাছের হাড়, কাঁটা, রক্ত ছড়ানো। কিছু হাড় কাঁটা শুকিয়ে জীর্ণ কঙ্কাল হয়ে গেছে, রক্তের স্রোত বয়ে চলেছে মেঝেতে। তিনি রীতিমতো ভয় পেয়ে গেলেন। বললেন, এ কি করে সম্ভব? আমি তো মাছ প্রতিদিনের মতন আজও টিফিন বক্সে ভরে ইট চাপিয়ে রেখেছিলাম। তাহলে মাছ সেভাবে বাইরে বের করলো কে? আর জুঁই বা কোথায় গেল? জুঁই কোথায় আপনি? আবারও উনি একইভাবে কড়মড় কচমচ করে কিছু চিবিয়ে খাওয়ার আওয়াজ শুনতে পান। রান্নাঘরের জানালার পাশে একটি বাগান ছিল। তিনি আন্দাজ করেন ওই বাগান থেকেই আওয়াজটা আসছে। আরও নিশ্চিন্ত হওয়ার জন্য জানালার পাশে গিয়ে নিস্তব্ধে দাঁড়িয়ে শোনেন তিনি। মনে সন্দেহ জাগে ওনার। সন্দেহের বশতই রহস্যের উদ্ঘাটন করার জন্য দরজা খুলে বাড়ির পিছনের বাগানে উপস্থিত হন তিনি। কিন্তু সেখানে গিয়ে কাউকে দেখতে পান না। এদিক ওদিক খুঁজতে থাকেন তিনি। তারপরেই ঘটে আশ্চর্য ঘটনা। উনি যে গাছের নিচে দাঁড়িয়েছিলেন সেটি একটি শ্যাওড়া গাছ। সেই শ্যাওড়া গাছের নিচে দাঁড়িয়ে তিনি যখন আলোকিত হয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত খোঁজাখুঁজি করছেন, ঠিক তখনই ওনার হাতের ওপরে টপ টপ করে কিছু যেন একটা তরল পদার্থ পড়ছে ওপর থেকে। তিনি চমকে যান মুহূর্তের মধ্যেই। ওমা, আমার হাতে কি পড়ছে? এখন তো বৃষ্টির ছিটে ফোটাও নেই, তাহলে এটা কি পড়লো আমার হাতে? আরে আমি তো ভুলেই গেছি, আমার হাতে তো টর্চ আছে। আচ্ছা, সেটা দিয়েই দেখি বরঞ্চ। তারপর তিনি পকেট থেকে একটি টর্চ বার করে লাইট জ্বালিয়ে দেখেন তার হাতের উপর বিন্দু বিন্দু রক্তের ফোঁটা পড়ছে। তিনি ভয় পেয়ে চেঁচিয়ে বললেন,
এ কি? আমার হাতে রক্তের ফোঁটা কি করে এলো? রক্ত এখানে আসবে কিভাবে? তবে কে আছে এখানে? তখনও ক্রমাগত কোনো কিছুর চেবানোর শব্দ শুনতে পান দিগ্বিজয়। শব্দ ও রক্ত গাছের উপর থেকে আসছে এটা নিশ্চিত হওয়ায় তিনি যখন ওপর দিকে তাকালেন তখন তিনি দেখলেন একটি মহিলা সাদা শাড়ি, এলো চুলে, গাছের ডালের উপর বসে পা দোলাতে দোলাতে নিজের মনের সুখে একটি কাঁচা মাছের মুড়ো চিবিয়ে খাচ্ছে। এছাড়া রক্ত গড়িয়ে পড়া হাত চেটে চেটে পান করছে সেই মহিলাটি। আর সেখান থেকেই অবশিষ্ট রক্ত টপ টপ করে ঝরে পড়ছে দিগ্বিজয়ের হাতের ওপর। তিনি এই দৃশ্য দেখে আতঙ্কে ছিটকে পড়ে যান দেওয়ালের দিকে। চোখ যেন ভয়ে ঠিকরে বেরিয়ে আসছে তার। গা দিয়ে দরদর করে ঘাম বইছে। কাঁপা কাঁপা গলায় তিনি বললেন, কে কে আপনি? এভাবে গাছের ওপরে বসে কাঁচা মাছের মুড়ো কেন খাচ্ছেন আপনি? আপনি কে? জুঁই গাছ থেকে এক লাফ দিয়ে নেমে আসে দিগ্বিজয়ের কাছে। আমাকে চিনতে পারছেন না দাদা বাবু? আমি যে জুঁই। জুঁই, আপনি? আপনি কেন এইভাবে? দিগ্বিজয় তখন দেওয়াল আঁকড়ে ধরে দাঁড়িয়েছিলেন। উনি অনুভব করলেন ওনার তৎক্ষণাৎ পিঠের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। তাই আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকার মনোবল পেলেন না তিনি। পড়ি কি মরি করে দৌড়ে পালানোর চেষ্টা করলেন, কিন্তু জুঁই নেমে আসার পর তিনি চিৎকার করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেও পালালেন না। না না, আপনি আমার কাছে আসবেন না। আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। বাঁচান, আমায় বাঁচান। কেউ আছেন? বাঁচান আমায়। দিগ্বিজয় দৌড়তে যাবেন, ঠিক তখনই একটি শাড়ির আঁচল ওনার শরীরটাকে পেঁচিয়ে আটকে দিল। উনি থমকে আমি বাঁচতে চাই। আমিও চোখ ঠিক বন্ধ করে তিনি এইভাবেই বললেন, একদিন বলেছিলাম আমি বাঁচতে চাই আমার সন্তান ও তার বাবার সাথে। সম্পর্কটা অবৈধ থেকে বৈধ করে জীবনে সুখে শান্তিতে বাঁচার আমিও স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আমার কথার মর্যাদা তখন কেউ দেয়নি। বিশ্বাস করুন দাদা বাবু, কেউ দেয়নি। আমি আপনাকে সেদিন সব মিথ্যে বলেছিলাম যাতে আপনার ঘরে ঠাঁই পাই। আমি না অনেকদিন খেতে পাইনি। এই কোয়ার্টারে যে আগের দাদাবাবু ছিলেন, সেই দাদাবাবু চলে যাওয়ার পর আমি অনেকদিন খেতে পাইনি জানেন। আপনি আসার পর এখন ভালোভাবে খেতে পাই। আমি জানি না বলে চুরি করে খাওয়া অপরাধ, কিন্তু আপনি আমায় তাড়িয়ে দেবেন না দাদাবাবু, আমি অনুরোধ করছি। দিগ্বিজয় জুঁইয়ের কথাগুলো শুনে চোখ বন্ধ করে ফেলে। তারপর যখন চোখ খোলেন তখন দেখেন জুঁইয়ের মুখটা ফ্যাকাশে, শুকনো খটখটে পোড়া ঝলসানো চোখ দুটো যেন আর চোখ নেই। সেখানে লাল রক্ত জমাট বেঁধেছে। দাঁত ও ঠোঁট ভর্তি রক্ত মুখ থেকে গড়িয়ে পড়ছে। এমন অবস্থায় দিগ্বিজয়ের হৃৎপিণ্ডের গতি যেন স্তব্ধ হয়ে গেল। নিজেকে আর সামলাতে না পেরে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন দিগ্বিজয়। পরের দিন সকালে কোয়ার্টারের লোকজন বাগানে দিগ্বিজয়কে পড়ে থাকতে দেখে তুলে নিয়ে এসে তার ঘরের বিছানায় শুইয়ে দেন। ততক্ষণে জুঁইও চলে আসে ওনার ঘরে। চোখে মুখে জলের ঝাপটা দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। অবশেষে অনেক ডাকাডাকি করার পর
জ্ঞান ফেরে তার। জ্ঞান ফেরার পর ঠিক কি কারণে বা কিভাবে ওই বাগানে জ্ঞান হারিয়েছিলেন দিগ্বিজয়, এই নিয়ে অনেক প্রশ্ন ওঠে, কিন্তু কোনো কিছুই মনে পড়ে না দিগ্বিজয়ের। শুধু বলে, আসলে গরমে বাইরের ঠান্ডা হাওয়ার উপভোগ করার জন্যই আমি বাগানে গেছিলাম। তারপর কি করে যে আমি অজ্ঞান হলাম তা ঠিক মনে নেই। দিগ্বিজয় সেই সময় লক্ষ্য করলেন জুঁইয়ের মুখে এক বিকৃত হাসি ও চোখের চাহনি কটাক্ষ স্বরূপ। সেদিন সবাই অফিসে যেতে বারণ করলেও তিনি তা অমান্য করেই অফিসে চলে গেলেন। যদিও তার বিশেষ কারণ রয়েছে। এই গ্রামে আসার পর ওনার নিজের এবং কাছের বিশ্বস্ত মানুষ বলতে একমাত্র বলাই রয়েছে। তাই দিগ্বিজয় তাকে রাতের ঘটনা জানাবেন বলে মনস্থির করলেন, কারণ তিনি জানেন সবাই হেয়ালি বলে ওনার কথা উড়িয়ে দিলেও বলাই ওড়াবে না। তাই এই সিদ্ধান্ত। কাজের এক ফাঁকে বলাইকে ডেকে তিনি সমস্ত ঘটনা বিশ্লেষণ করে বললেন। তা শুনে বলাই বলল, আমি তো আপনাকে প্রথমেই বারণ করেছিলাম কর্তাবাবু, কিন্তু আপনি তো আমার কথা শুনলেন না। আপনাদের শহরের মতো এই গ্রাম নয়, বিজ্ঞান যুক্তি দিয়ে সবসময় সমস্ত কিছু হয় না। আমি বুঝতে পারিনি, বিশ্বাস করুন। সেদিন বৃষ্টির রাত্রে এমনভাবেই আমার কাছে আশ্রয় চাইল যে আমি বিশ্বাস করতে বাধ্য হয়েছি। ওই মহিলা এত সহজে আপনার সঙ্গ ছাড়বে না। উনি ধীরে ধীরে আপনাকে মৃত্যুর পথে এগিয়ে নিয়ে যাবে। আপনি তা বুঝতেও পারবেন না, আর যখন বুঝতে পারবেন তখন অনেক দেরি হয়ে যাবে। না কাকাবাবু, না, আমি বাঁচতে চাই। আমার পরিবার আছে। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনি মৃত্যুর পথ থেকে আমায় উদ্ধার করুন। আমি যখন আছি আপনার কোনো চিন্তা নেই। আমি কিছু একটা উপায় ঠিকই বার করব। আপনি শুধু এই কদিন জুঁইয়ের কথা মতন চলুন। ও যেন কোনো রকমেই বুঝতে না পারে আমাদের উদ্দেশ্য। কিন্তু আপনি ঠিক কি করবেন? দিগ্বিজয়ের এই প্রশ্নের উত্তর বলাই দিল না। বলাইয়ের কথা মতন দিগ্বিজয় জুঁইয়ের আসল রূপ জানার পরেও কারোর কাছে এটি একবারের জন্য বললেন না। প্রতিদিন একই রকম ঘটনা ঘটতে থাকে। অফিস থেকে ফেরার পর বাগানের জানালা দিয়ে স্বচক্ষে দেখেন ঘরের কাঁচা মাছ চিবিয়ে খাচ্ছে জুঁই। সেই মাছের হাড় কাঁটা ঘরের চারিদিকে ছড়ানো। কিন্তু আশ্চর্য বিষয় হলো, যেই উনি ঘরে ঢুকতেন ওরকম কোনো দৃশ্যই দেখতে পেতেন না। সমস্ত কিছুই পরিপাটি ও সুন্দর করে সাজানো থাকত। এমন অলৌকিক ঘটনা দেখেও দিগ্বিজয় কোনো প্রতিবাদ করতেন না। তিনি শুধু অপেক্ষা করেছিলেন বলাইয়ের উপায়ের আশায়। ঘরের জানালা দিয়ে আলো এলেও সেই আলো যেন কালো ছায়ায় পরিণত হতো। এইভাবে প্রায় 1 সপ্তাহ কেটে গেল। একদিন দিগ্বিজয় বাগানের জানালা দিয়ে হঠাৎ দেখেন জুঁই রান্নাঘরে উনুনের দিকে মুখ করে আগুনের মধ্যে নিজের 2 পা কাঠের মতন ঢুকিয়ে জাল দিয়ে ভাতের হাঁড়ি বসিয়েছে। যে হাঁড়িতে চালের বদলে রয়েছে মৃত মানুষের মুন্ড। এসব দেখে তিনি ভয় পেয়ে তৎক্ষণাৎ ছুটে বাইরে ঘর চলে যান। তারপর তিনি সবটা জানালেন বলাইকে। আপনি আর কিছুদিন অপেক্ষা করুন। যে মন্দিরে আপনাকে নিয়ে গিয়েছিলাম মনে আছে আপনার? সেই মন্দিরের মা খুবই জাগ্রত। প্রতি শনিবার রাত্রে
কালী মায়ের হোম যজ্ঞ করে পুজো হয়। কোনো এক শনিবার রাত্রে মায়ের পুজো দিলে আমি নিশ্চিত এই রহস্যের জাল ঠিকই পাওয়া যাবে। ওই মন্দিরের বিশেষ পুরোহিত তান্ত্রিকতা লাভ করে বিশেষ মন্ত্র দ্বারা যজ্ঞ করে পুজো করেন। তিনি এই সমস্যার সমাধান ঠিকই করতে পারবেন, আমার তো বিশ্বাস আছে। এই ঘটনাটি ঘটে শুক্রবার। তার পরের দিন শনিবার হওয়ায় আর বেশি দেরি না করে দিগ্বিজয় বলাইয়ের সাথে সেই কালী মন্দিরে গেলেন পুজো দেওয়ার জন্য। সেই মন্দিরের ঠাকুরমশাই বিশেষ মন্ত্র দ্বারা যজ্ঞ করে পুজো শুরু করলেন। তারপরই মায়ের মঙ্গল ঘটে থাকা ফুল পড়ে দিগ্বিজয়ের কোলে। ঝড় বৃষ্টি সহ প্রচণ্ড বজ্রপাত হওয়ায় সেই মন্দিরের সামনে বসে থাকা পাগলটি নিজের মাথা রক্ষা করার জন্য মন্দিরের ভেতরে ঢুকে পড়লেন। ঠাকুর মশাইয়ের কাছে জানা গেল লোকটি বিগত 5 বছর ধরে এই মন্দিরেই থাকে। তারপর ঠাকুর মশাইকে দিগ্বিজয় উত্তেজিত হয়ে বললেন, হ্যাঁ হ্যাঁ, এই সেই পাগল যে আমাকে সেইভাবে বলেছিল। পাগলটি চোখের সামনে গিয়ে আবারও দিগ্বিজয়ের দিকে তাকিয়ে বলল, এখন এখানে তুই আছিস? তোকে সেবারে বারণ করলাম না? তোর কি প্রাণের ভয় নেই নাকি রে? প্রাণে বাঁচতে চাস তো এখন বলছি এই গ্রাম ছেড়ে পালা, নয়তো আমার মেয়ে তোকেও শেষ করে দেবে। আমি জানি তুই দোষী নয়, তাই তোর প্রাণ রক্ষার্থে বলছি, তুই এখান থেকে চলে যা, চলে যা এখান থেকে, চলে যা। দিগ্বিজয় এবারে আর পাগলটার কথা ঝেড়ে ফেলল না। উনি স্পষ্ট বুঝতে পারলেন ওনার পদে থাকা কোনো অফিসারের সাথে এই ঘটনা অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে। সত্যি মা কালী জাগ্রত, তাই একটা নিশানা ঠিকই পেয়ে গেলেন দিগ্বিজয়। মা কালীর সামনে বলাই আর নিজেকে ধরে রাখতে পারলেন না। এবার তিনি সবটা মুখ খুলে বললেন, যে বছর ঘটনাটি ঘটেছে তার অনেক বছর আগে আমি এই গ্রামে আসি এবং এখানে বসবাস করা শুরু করি। তার আগে আমি পাশের গ্রামে বসবাস করতাম, তাই সম্পূর্ণ ঘটনাটা আমিও ঠিক জানতাম না। এই গ্রামে আসার পরে আমি ঘটনাটি লোকমুখে শুনেছি, কিন্তু ঠিক কোন পাগল লোকটির মেয়েটি অতৃপ্ত আত্মা সবাইকে তাড়া করে বেড়াচ্ছে তা আমি জানতাম না। এছাড়াও সমস্ত কর্মীরা মাস 2-3 থাকার পরেই চলে যেতেন, যদিও তার ঠিক কারণ জানতেন না, তাই আমরাও এই ব্যাপারে বেশি মাথা ঘামাইনি। আপনি আমায় বলায় আমি বুঝতে পেরেছি আপনি আর বাকি সবার মতো পালিয়ে যাওয়ার ছেলে নন। তাই আজ এই পুজোর আয়োজনে আমার বিশ্বাস ছিল এই মা খুবই জাগ্রত। এখানে পুজো দিতে এলে কিছু না কিছু সূত্র পাওয়া যায়, সেই অপেক্ষাতেই আমি এতদিন আপনায় কিচ্ছু বলিনি। তবে আজ আমি নিশ্চিন্ত হলাম। আজ থেকে প্রায় 5-6 বছর আগে এই অফিসে আপনার পদে একজন অফিসার এসেছিলেন। তার নাম ছিল অরিন্দম সরকার। এই পাগল লোকটি একজন চাষি ছিলেন। ওনার স্ত্রী এক মহামারী রোগে গত হওয়ার পর তার একমাত্র সঙ্গী হয় তার মেয়ে জুঁই। ওদের বড়ই দুঃখ কষ্টের অভাবের সংসার ছিল। মেয়েটি পড়াশোনা করতে খুব ভালোবাসত। তার স্বপ্ন ছিল চিকিৎসক হওয়ার। সেই স্বপ্নকে সত্যি করবার জন্যই কঠিন লড়াইয়ের পথে নামে জুঁই। অভাব থাকার কারণে পড়াশোনায় বাধা পড়ে, তাই বাধ্য হয়েই কোনো কাজের সাথে তাকে যুক্ত হতে হয়। আর সেই কাজটি হলো এই অফিসার মানে অরিন্দম সরকারের দেখাশোনা করা।
প্রায় 1.5 বছরেরও বেশি ওই অফিসারটি এখানে পোস্টিং ছিলেন। তার রান্না বান্না করা, দেখাশোনা করা সমস্তটাই নিজের হাতে করতেন জুঁই। জুঁইয়ের বয়স অরিন্দমের থেকে মাত্র 4 বছরের কম। তখন বলা যায় দুজনেই যুবক আর যুবতী। কথায় আছে না, আগুনের পাশে থাকলে নিজেকেও পুড়তে হয়। সেই কথাটা কিন্তু একেবারে সত্যি। একসাথে থাকতে থাকতে তাদের দুজনের মনের মিল তৈরি হয়। অজান্তেই তারা দুজনকে হৃদয়ে দেওয়া নেওয়া শুরু করে। এভাবেই হাসি খুশিতে চলতে থাকে সময়। কিন্তু একদিন সময় থমকে যায়, ঘড়ির কাঁটা উল্টে যায়, উল্টো পথে যাত্রা শুরু করে। লোকে মুখে শোনা যায় এক ঝড় বৃষ্টির রাতে জুঁই তার বাড়ি যেতে না পারায় ওই ঘরেই থেকে যায় অরিন্দমের সাথে। ফলে ওদের মধ্যে একটি অন্তরঙ্গ মুহূর্তের সৃষ্টি হয়, যার সাক্ষী থাকে ওরা পরস্পর দুজনেই। সেই অন্তরঙ্গ মুহূর্তের ফলস্বরূপ কিছুদিনের মধ্যেই জুঁই গর্ভধারণ করে। এই কথাটি অরিন্দম জানার পর তার জীবনের আগন্তুক কেরিয়ারকে নষ্ট করতে সে চায়নি। এই অল্প বয়সে একটি অযোগ্য মেয়ের সাথে নিজের জীবন জড়িয়ে নিজের কেরিয়ারকে শেষ করতে না চাওয়ায় অরিন্দম পরিকল্পনা মাফিক জুঁইকে মেরে ফেলে। অফিসে ট্রান্সফরমেশন লেটার অ্যাপ্লাই করে কিছুদিনের মধ্যেই। সেটি কনফার্ম হয়ে গেলেই আগে থাকতে সমস্ত ডকুমেন্টস সাইট করে দেয় তার প্রিয় বন্ধু তন্ময়ের সাহায্যে। এইসব বিষয়গুলো ঘুণাক্ষরেও জুঁই জানতে পারেনি। একদিন সকালে নিয়মিত অফিস যাওয়ার সময় জুঁইকে দইয়ের ঘোলের মধ্যে বিষ মিশিয়ে খাইয়ে পালিয়ে যায় অরিন্দম। সমস্ত কিছু যখন জানাজানি হয় তখন জানা যায় জুঁই গর্ভধারিণী। জুঁই মারা যাওয়ার পর তার বাবাটা সর্বহারা হয়ে যায় কর্তাবাবু। একাকী জীবনে শোকাহত হয়ে শেষ পরিণতি হয় পাগল রূপে। এই কারণেই সেদিন জুঁই আমাকে ওই কথাগুলো বলেছিল। এমন কিছু চরিত্রহীন পুরুষদের জন্যই কলঙ্ক ছোটে সমাজের সব ছেলেদের গায়ে, আঙুল ওঠে সৎ চরিত্রবান ছেলেদের ওপর। তবে আজ সহজে জুঁই আপনার সাথ ছাড়বে না, আপনারও ক্ষতি করেই ছাড়বে মনে হয়। তার কারণ এই পদে থাকা সব কর্মীকেই ও প্রাণে মেরে ফেলার চেষ্টা করছে। তাই সবাই প্রাণের ভয়ে এই গ্রাম ছেড়ে পালিয়েছে। কিন্তু আমি প্রত্যেকটা অফিসারের মতো পালিয়ে যাব না। জুঁইয়ের অতৃপ্ত আত্মার শান্তি কামনা করে প্রমাণ করে দেব সব পুরুষ এক হয় না। আপনি কি করবেন? জুঁইয়ের ওই স্বপ্নটা আমার পূরণ করার ক্ষমতা নেই, তবে যে স্বপ্নটা পূরণ করার ক্ষমতা রয়েছে সেটা আমি পূরণ করব। চিকিৎসক হতে চেয়েছিলেন উনি, তাই আমি একটা চিকিৎসালয় প্রতিষ্ঠা করব, যে চিকিৎসালয়ের নাম হবে জুঁইয়ের নামেই, এবং সেখানে বিনা অর্থে সমস্ত রোগীদের চিকিৎসা করা হবে। এক বছর পর আবারও প্রমাণিত হলো সব পুরুষ এক হয় না। দিগ্বিজয় তার কথা রেখেছেন। তিনি একটি চিকিৎসালয় প্রতিষ্ঠা করেছেন এই গ্রামে, যেখানে বিনা অর্থে সমস্ত রোগীদের চিকিৎসা করা হয়, এবং হাসপাতালটির নাম রেখেছেন JS হসপিটাল, অর্থাৎ জুঁই সরকার হসপিটাল। হাসপাতাল উদ্বোধনের দিন জুঁইয়ের ফটোর সামনে মালা, মিষ্টি, ধূপ দিয়ে তারপর হসপিটালের উদ্বোধন করা হয়। 1 মিনিটের নীরবতা পালন করা হয় তখন। তারপরেও দিগ্বিজয় এখানেই থেকে যায়, কিন্তু জুঁইয়ের পক্ষ থেকে আর কোনো অভিযোগ আসে না। তাই আর কোনো অদ্ভুত বা অলৌকিক ঘটনাও ঘটেনি তারপর থেকে।